দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। ডিয়ার ফ্রেন্ডস, আমরা বিগত কয়েকটা ক্লাস আমরা এর উপরেই করছি যে ক্রনিক কেস সলভ করতে গেলে আমাদের কিসের দরকার। আমরা যদি একটা পুরানো কেস, আমরা খুব একটা জটিল কেস, আমরা একটা অ্যালোপ্যাথিক পেশেন্ট যেখানটায় বেশিরভাগ সময় প্রবলেম অনেক ক্রিটিক্যাল, অনেক দীর্ঘ দিনের সমস্যা, এমন কিছু পেশেন্ট যখন আমাদের ক্লিনিকে আসে, একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার কোন শক্তি বলে, কোন জাদু বলে তাকে আরোগ্য করে তোলে। ধীরে ধীরে সেই পেশেন্ট আস্তে 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 রিকভার হতে থাকে এবং একটা সময় পেশেন্ট মনে করে যে সে ন্যাচুরালি ভাবে কিওর হয়েছে, মানে সে কিওর হয়েছে, সেই প্রসেসকে মনে রাখতে পারবেন কেন ঠিক। এবং হোমিওপ্যাথিক এরকম টাইপ। কিছুদিন আগে আমার একটা পেশেন্টে জিজ্ঞেস করছিলাম, ফলো আপ ছিল, খুবই পরিচিত একজন, তো বলছিল ডাক্তার আগে যে সমস্ত কষ্টগুলো আমি একা থাকতাম, একা থাকতে ভালো লাগতো, কিছু করতে ভালো লাগতো না, একটু পড়লেই মাথা ঘুরে যেত, বমি লাগতো, একটু চাপও নিতে পারতাম না, একটু স্ট্রেস নেওয়ার মতো ক্ষমতা ছিল না, বলতে বললে স্ট্রেস লাগতো না, সেগুলো পেশেন্ট ভুলে গেছে যে তার এই সমস্যাগুলো ছিল। সে মানে তার কাছে গল্প করলে মনে হবে যে আরে আমি তো এটা বলছি না, হোমিওপ্যাথিক ঠিক এরকম ভাবে কিওর করে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম কিওরস আমরা সবাই করতে পারি, খুবই ইজিলি ভাবে করতে পারি। আমাদের এই যে জাদুটা, এই জাদুটা কিসের জাদু, কিভাবে এটা করা যায়, কিভাবে এটা অ্যাচিভ করা যায়। অ্যাচিভ করতে গেলে হোমিওপ্যাথিক ডাক্তারকে প্রত্যেকটা রোগীর স্বতন্ত্র কিছু সিদ্ধান্ত নিতে হয়। প্রত্যেক রোগী যে একই রকম সিদ্ধান্তের উপরে চলবে অ্যাকচুয়ালি তা নয়। সেই ফর্মুলা অলরেডি ডক্টর কেন্ট এবং ডক্টর কিন্তু অবজারভেশনের মাধ্যমে দিয়ে গেছেন। অনেক রোগ জাদুর মধ্যে সেরে যায়, শুধু থাকে ডাক্তারের কয়েকটা সূক্ষ্ম সিদ্ধান্ত পরিস্থিতি অনুযায়ী। একটা ভালো পরিস্থিতি অনুযায়ী কয়েকটা সূক্ষ্ম সিদ্ধান্তের ফলাফল হচ্ছে এত সুন্দর কিওর। অনেকে মনে করে যে এক্সপার্ট অফ মেটেরিয়া মেডিকা যদি কেউ হয় তাহলে সে হয়তো আরোগ্য করতে পারে, তো তার কাছে যত মানে সাধ্য কেস আছে, ক্রনিক কেস আছে, সে সবকিছু সলভ করে দেবে। বাট ফ্রেন্ডস, কখনোই সম্ভব নয় উইথাউট ডিসিশন মেকিং, যেটা অর্গানন থেকে আসবে। যে আপনাকে ঠিক প্রপার কোন মুহূর্তে ওষুধ বন্ধ করতে হবে, কোন মুহূর্তে ওষুধ রান করতে হবে, কখন আপনাকে ওষুধটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, কখন আপনাকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে, সম্ভাব্য ফলাফল কি, এই সমস্ত সূক্ষ্ম হিসেব নিকেশের ফলাফল হচ্ছে একটা ক্রনিক রোগ ঠিক হওয়া। ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত ঔষধ আপনার পেশেন্টকে নষ্ট করবে, কম ঔষধ আপনার পেশেন্টের সময় নষ্ট করবে। ব্যাপারটা হচ্ছে সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত পেশেন্টের রোগ আরোগ্যের একমাত্র পথ। ব্যাপারটা হচ্ছে সঠিক সময়ে একটা সঠিক সিদ্ধান্ত। তো সেই ক্লাসের কন্টিনিউয়েশন এইটুকু ছিল, ইন্ট্রোডাকশন পেজ বা ইন্ট্রোডাকশন। এরপরে আসেন আজকে মূল বক্তব্য। আজকে আমরা কি শিখতে চলেছি। উপরে একটা গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই গ্রাফটা যারা নতুন তার এই গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ দা সিমটমস। পেশেন্ট আপনার এই অবস্থায় এসে এটা সিমটমসের তীব্রতাকে প্রকাশ করে, আর এটা পিরিয়ডসকে বা টাইমকে প্রকাশ করে। এক মাস বিন্দু হচ্ছে এটা, এক মাস পরে বিন্দু। তো পেশেন্ট এসে আপনার সামনে বলতেছে এক মাস ওষুধ খাওয়ার পরে যে ডাক্তারবাবু কিছুই তো হলো না, এবং এই হলো না শব্দটা যখনই প্রকাশ করে না, হোমিওপ্যাথি ডাক্তারের অন্তর বা হৃদয় ভেঙে যায়। সে ভাবে যে তার সমস্ত মেহনত পানিতে চলে গেল, আল্লাহ মেশ ওষুধ ঠিক হয় নাই, কোনো কিছুই ঠিক হয় নাই, কোনো কিছু পরিবর্তন হয় না। এটা খুব হতাশাজনক শব্দ না? যারা এখানটায় প্র্যাকটিস করেন তারা জানেন যে এটা কতটা কষ্টদায়ক শব্দ।
অন্তর বসে যায় যে এত মেহনত করলাম, রেপার্টরি করলাম, এভুলেশন করলাম, সবকিছু চেক করলাম, ওষুধ দিলাম, কিন্তু পেশেন্ট বলছে যে কিছুই হয় নাই, আগেকার মতো রেজাল্ট। যেমন আগের দিন আমি বলেছিলাম যে এখানটায়ও বলছে পেশেন্ট কিছু হয় নাই, নো চেঞ্জেস ইন দ্য কেস, কিন্তু এখানটায় পেশেন্ট ছিল ওপেন মাইন্ডেড, রাইট, কমিউনিকেটিভ টাইপের পেশেন্ট। সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে হতে পারে সেখানটায় পোটেন্সি, যে ওষুধ কোম্পানি যে মেডিসিন বানিয়েছে সেটা ভুল, হতে পারে পোটেন্সিটা ভুল, হতে পারে হচ্ছে কি যে কোনো ধরনের অ্যান্টিডোটের প্রভাব আছে কিনা, অথবা হতে পারে কোনো স্মল রেমেডি যেতে পারে। এটা ছিল একদম ওপেন মাইন্ড রোগীর বক্তব্য যে দেয়ার ওয়াজ নো চেঞ্জ। 1 মাস ধরে ওষুধ খেলাম, কিছুই হয় না ডাক্তারবাবু, রাইট। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানটাও সেম কথা, দেয়ার ওয়াজ নো চেঞ্জ, বাট পেশেন্ট পাল্টে গেছে। পেশেন্ট পাল্টে গেছে, রিজার্ভ অর শাই পেশেন্ট। তাহলে মূল মজা হচ্ছে আজকের ক্লাসের মূল মজা যেটা হচ্ছে আমাদের সবাইকে বুঝতে হবে, এই শব্দটার প্রতি আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই যে আমি নীল বেরিয়েট করে দিলাম, এইটা রিজার্ভ অর শাই পেশেন্ট। জিনিয়াস ডক্টর ভিতুলকাস লক্ষাধিক কেস দেখার পরে তিনি অনুভব করেছেন প্রত্যেকটা রোগীর ফলো আপ একরকম স্টাইলে নেওয়া যাবে না। একই পেশেন্ট গ্রুপ বি পেশেন্ট বললে তার ফলাফল আলাদা, আবার একই কথা যদি গ্রুপ এ অর্থাৎ খুব গুড হেলথের অধিকারী কোনো ব্যক্তি যদি বলে, তার হচ্ছে ইন্টারপ্রিটেশন এবং তার ব্যাপার স্যাপার সম্পূর্ণ আলাদা। শুধু এটাই নয় যে হায়ার লেভেল তার লোয়ার লেভেলতে তিনি ভাগ করেছেন, তিনি তো খুবই বিচক্ষণ ছিলেন এবং অসংখ্য পেশেন্ট দেখেছে, আল্লাহ তার হায়াতকে অনেক লম্বা করছে এবং তার প্র্যাকটিস টাইম অনেক বড়, আমাদের থেকে কয়েক গুণ বড়। তো তিনি পেশেন্টকে 2 ভাগে বিভক্ত করেছে, ভালো করে বুঝে নেবেন, এত সহজ ভাবে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনাকে সহজে পাবেন না। পেশেন্ট আমাদের কাছে 2 কোয়ালিটির পেশেন্ট আসবে। একটা পেশেন্ট আছে যেটা শামুকের মতো, শামুক দেখেছেন, মুখ খোলেই না, একটু টাচ করলেই একদম চুপসে যায়, মুখ বন্ধ করে নেয়, কোনো ব্যাস একদম চুপচাপ পড়ে থাকে, দ্যাট ইজ রিজার্ভ অর শাই পেশেন্ট। এরকম টাইপের কিছু পেশেন্ট আছে আমাদের ক্লিনিকে, যারা কথাই বলতে চায় না, যারা কমিউনিকেশন করতে চায় না, যারা নিজের হৃদয়ের কথাকে ব্যক্ত করতেই পারে না। ব্যক্ত করতে পারে না, হতে পারে তার সমস্যার কারণে অথবা তার অভ্যাসের কারণে, অর্থাৎ একটা হচ্ছে ইমোশনালি মেকআপের কারণে হতে পারে, অথবা ডিজিজ কন্ডিশন রান করার ফলে এরকম হয়ে গেছে, অর্থাৎ ডিজিজ প্যাথোলজি। একটা হচ্ছে কমিউনিকেটিভ, আর একটা হচ্ছে নন কমিউনিকেটিভ। আমাদের মেডিকার মধ্যেই উদাহরণ নিয়ে নেন, যেমন নন কমিউনিকেটিভ বান্দার মধ্যে পড়ে থুজান, মিওর, আর কমিউনিকেটিভ বড় বড় ল্যাকেসিস, ফসফরাস আছে না আমাদের মধ্যে। আমাদের আশেপাশে বাড়ির মধ্যেই কয়েকজন আছে খুব গোমরা মুখ, কথাই বলতে চায় না, কিছুই বলে না। আবার কিছু আছে তারা হচ্ছে তারা নন স্টপ কথা বলতে থাকে, ঝামেলা। তো এই যে 2টা কোয়ালিটিতে বিভক্ত করেছেন ডক্টর ভিতুলকাস কাজের সুবিধার্থে, রাইট। কমিউনিকেটিভ, যারা নন কমিউনিকেটিভ আছে, তাদের সঙ্গে আমাদের বড় চ্যালেঞ্জ, হোমিওপ্যাথি ডাক্তারদের চ্যালেঞ্জ হচ্ছে এই কেসগুলো ঠিক করা বা এদের কেস ঠিক করা। এটা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার। কেন? বিকজ তারা হোমিওপ্যাথি ডাক্তারকে কি করে ভাই, মিসলিড করে। খুব মিসলিড করার ক্ষমতা আছে এদের। হয় কে 9, 9 কে 6 দেখানোর মাস্টার, ওটা বুঝছেন না? তাহলে আমাদের হোমিও ডাক্তারদের শুধুমাত্র মেডিকাল জ্ঞান থাকলে হবে না, ভালো করে বুঝে নেন। শুধুমাত্র রেপার্টরির জ্ঞান থাকলে হবে না, কিছু
কমন সেন্সও থাকতে হবে। সেই কমন সেন্সের আলোকে তাকে পেশেন্টের টাইপটাকেও নির্ধারিত করতে হবে যে আমার যার সাথে পালা পড়েছে সে পেশেন্টটা কে, রাইট, এটা কেমন ধরনের স্বভাবযুক্ত ব্যক্তি, অ্যাওয়্যার অফ দা টাইপ অফ পারসনস। না হলে আপনার যে 20 মিনিট টাইম লেগে যাচ্ছে সেই মেহনতে পানি চলে যাবে। কেন? এরা গুমরাহ করতে পারে। এই সমস্ত পেশেন্টের দুর্দান্ত দক্ষতা আছে যে আপনাকে, রাইট, একজন ওপেন মাইন্ডেড মানুষ, হ্যাঁ, কমিউনিকেটিভ মানে আমি বলতে চাইছি ওপেন মাইন্ড, যারা খুবই ওপেন মাইন্ড, যেটা হয় সেটাই বলে। ওপেন মাইন্ডেড পেশেন্টের সঙ্গে আপনার কোনো ঝামেলা নেই, তাদের যথা এই যে উপরে যেটা দেখতে পাই, ওপেন মাইন্ডেড পেশেন্ট তো আপনাকে ঠিকঠাক মতো বর্ণনা দিয়ে দেবে, আচ্ছা ডাক্তার আমার এমন হইতেছিল চেঞ্জ হয় নাই, তখন আপনি বুঝলেন যে আচ্ছা পোটেন্সির সমস্যা আছে বা ওষুধ কোম্পানিতে ঝামেলা আছে বা অন্য কোনো ড্রাগস লাগবে। কিন্তু একজন রিজার্ভ পেশেন্ট যে তারা হৃদয়ের কথা বলতেই পারে না, এমন একজন পেশেন্ট কিন্তু যথেষ্ট ঝামেলা পাকাইছে। এই সমস্ত পেশেন্টের সঙ্গে সম্পর্কে সজাগ হয়ে যান এবং সেক্ষেত্রে কয়েকটা রণনীতি অবলম্বন করে, টেকনিক ইউজ করে। কেন টেকনিকটা অবলম্বন করতে হবে? যাতে আমি মিসলিড না হই, যাতে পেশেন্ট আমাকে গোমরা না করতে পারে, মিসলিড যেন না করতে পারে, তাই এবারে যারা আপনি ভালো করে ভাইবা দেখেন, এখানটায় অনেক জ্ঞানী গুণী মানুষ আছে এবং অনেক এক্সপেরিয়েন্স ব্যক্তি আছে, অত্যন্ত হোমিওপ্যাথিক জগতে না হোক সাধারণ জগতে কিছু 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 মহিলা আছে, তারা এত বেশি রিজার্ভ টাইপের হয় যে তারা যদি একটা মানে কথা যদি বলতে চায়, আপনাকে এমন ভাবে ঘোরাতে থাকে মানে সে কি বলতে চায় আর কি চাইতেছে সেটাই বুঝতে গিয়ে অনেক ঝামেলা হয়, অনেক ঝগড়া হয়, ফ্যামিলিতে অনেক ইস্যু হয়ে যায়, তাই না? দেখা যাচ্ছে সাধারণ একটা ব্যাপার, সেটা প্রকাশ না করতে পারার জন্য এমন ঝামেলা হয় ফ্যামিলিতে, হ্যাঁ, হয় কিনা বলেন? বিশেষ করে আমি এখানটা একটু পান করতেছি, হ্যাঁ, বিশেষ করে মহিলাদের সঙ্গে ঝামেলাটা বেশি হয়, যে তারা বলে এক আর করে আর এক, মানে তারা বলতে চায় একটা কিছু কিন্তু করে দেখায় অন্য কিছু। সবাই নয়, কিছু, বেশিরভাগ। তো অ্যাকচুয়ালি তারা হয়তো হতে পারে একটা মিওর পালসেটিলা এরকম টাইপের ট্রেটস ও প্যাথোলজি না থাকুক, তো ট্রেটস আছে তাদের মধ্যে, একটা বেসিক ব্যাপার আছে। তো যাক, এই পর্যন্ত আলোচনা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কেন হোমিওপ্যাথি ডাক্তারের দরকার, মানে সচেতন হওয়া এই সমস্ত পেশেন্ট সম্পর্কে। যে আমার যার সঙ্গে কথা বলতেছি, তো আমি বেশিরভাগ ক্লিনিকে আমি কেস দেখি যে একটা মিওর চলতেছে বা আর্সেনিক চলতেছে, আর্সেনিক প্রচন্ড মিসলিড করতে পারে, তো আমি উপরে লিখে দিই। আর বিশেষ করে যখন রোগীর বক্তব্য এরকম থাকে যে ডাক্তার প্রথম এসেই মাত্র আপনার যে এত উৎসাহ নিয়ে একটা হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছেন না, এত উৎসাহ নিয়ে এত আবেগ নিয়ে দিয়েছেন, অনেক খেটে খুঁটে কপালের ঘাম ছড়িয়ে একটা ওষুধ দিয়েছেন, তো এসেই মাত্র তাদের বলে কি ওষুধ দিয়েছেন, কিছু হয় না, মেজাজটা খারাপ হয়ে যায়। তো তারপরে যখন প্রশ্ন উত্তর পর্ব শুরু হয় এবং সূক্ষ্মভাবে জাজ বা পরীক্ষা নিরীক্ষা করা হয় যে কতটা কি চেঞ্জ হয়েছে, তখন দেখা যায় 70% ডেভেলপ করছে, 80% উন্নতি হয়েছে, 50% এর উপরে যাচ্ছে, তারপরেও সেই পেশেন্টের মন সরে নাই, মন গলে নাই যে তার কিছু হয়েছে। তো এই জন্য আমি ওদের উপরে লিখে রাখি যে আনগ্রেটফুল পেশেন্ট বা সিক্রেটিভ পেশেন্ট বা লিটার কি নন কমিউনিকেটিভ পেশেন্ট, উপরে এই ছোট্ট মতো নোটসটা যখনই আমি তাদের ফলো আপ নিতে চাই, আমাকে গাইড করে যে না, এই পেশেন্টকে খুব সতর্কভাবে দেখতে হবে, নাহলে এ আমাকে কোন কানা গলির ভেতরে, অন্ধ গলির ভেতরে ঢুকিয়ে দেবে, যেখান থেকে আমার নিজে বের হওয়া মুশকিল হয়ে যাবে। বুঝছেন? তো এই কারণে এই যে আমি কথাটা বললাম, এটাই হচ্ছে রণনীতি, যে আপনি শুধুমাত্র তার কথার উপরে নির্ভরশীল
হবেন না। সে বলছে আমার কিছু হয় নাই, আর আপনি কেস চাপা দিয়ে দিলেন বা ফের নতুন করে কেস টেকিং করা শুরু করলেন বা নতুন একটা ওষুধ দিলেন, পুরো জিনিসটা মাটি হয়ে গেল। ধুলোই মাটি অন্ধকার, কিছুই লাস্টে বোঝা যাবে না, সব কনফিউজিং। তো সেই ক্ষেত্রে রণনীতি হচ্ছে, আপনি ফার্স্ট টেকনিক হচ্ছে অবজার্ভ করুন। অবজার্ভ কি অবজার্ভ করবেন? কি অবজার্ভ করবেন আপনি? আপনাকে অবজার্ভ করতে হবে যে পেশেন্টের সঙ্গে কথা বলার সময় সে কোনো হেজিটেশন করছে কিনা। যখনই আপনি প্রশ্ন করছেন, তার অবস্থাকে অবজার্ভ করেন এবং সেখানটায় ছোট্ট ছোট্ট প্রশ্ন করেন। তার ছোট্ট ছোট্ট মানসিক বা ফিজিক্যাল জেনারেলের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে কিনা, কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা, তার চিফ কমপ্লেন্স এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন এসেছে কিনা। যদি পেশেন্ট স্বীকার করে, অ্যাডমিট করে, না এই ছোট পরিবর্তনটা তো হয়েছে, বা এই মানসিক পরিবর্তনটা তো হয়েছে, বা আগে ইরিটেবল ছিলাম এখন তো অতটা ঝগড়া করছি না, এগুলা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কি থাকে, সে যদি হেজিটেট করে বলার সময়, হেজিটেশন যদি দেখেন, তার মানে হচ্ছে পরিবর্তন হয়েছে, কিন্তু সে সেটাকে মূল্যবান মনে করতেছে না, তার কাছে সেটা ভ্যালুয়েবল নয়। ব্যাপারটা বুঝছেন? ফের বুঝেন, যদি তার মধ্যে হেজিটেশন দেখা যায়, কথা বলার টোন আপ ভয়েস যদি দেখেন যে সে তোনামোনা করতেছে, জিনিসটাকে গুপ্ত, এই যে সিক্রেট পেশেন্ট মানে ছুপানোর চেষ্টা, লুকানোর চেষ্টা করতেছে, তো আমরা বুঝতে পারি। যেমন একটা বাচ্চা পয়সা চুরি করলে যদি বলা যায় তুই চুরি করছিস, তো সে কিন্তু ফটাস করে বলে না, সে কিন্তু তার চোখের ভাষা বা মুখের টোন, বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে দেয় যে সে, যদিও সে মুখে বলে না করি নাই, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যে হ্যাঁ সে করছে। তো তার টোন আপ, তার ভয়েস, তার সিচুয়েশন দেখে আপনি শুধু তার মুখের ভাষার দ্বারা আপনি বুঝবেন না, তার বডি ল্যাঙ্গুয়েজকে অবজার্ভ করেন এবং ছোট্ট ছোট্ট ব্যাপারে প্রশ্ন করেন। সেগুলা যদি সে অ্যাডমিট করে যে না এটা হয়েছে, দেন ইউ গো টু প্লাসিবো অর ওয়েট এন্ড অবজার্ভ। হ্যাঁ অবশ্যই বড় মাপের পরিবর্তন নাও হতে পারে, হ্যাঁ বড় মাপের পরিবর্তন হয়নি বলে সে আপনার উপর খুশি হয় নাই তাই সে না বলতেছে, এমন হতে পারে। ছোট ছোট পরিবর্তনগুলো তার কাছে কোনো মায়নে রাখে না, গুরুত্ব রাখে না, তাই সে না বলতেছে। কিন্তু আপনি যখন দেখবেন স্মল চেঞ্জেস ইজ অকারেন্স, স্মল চেঞ্জ সেখানটায় দেখা দিচ্ছে, সবে তো একটা মাস হয়েছে, তো স্মল চেঞ্জেস যদি দেখা দিয়েছে, দেন ইউ গো টু ওয়েট এন্ড ওয়াচ অর গিভ এ প্লাসিবো। প্লাসিবো অবশ্যই দিবেন এই রোগীকে সন্তুষ্ট করার, রাইট? এর এক মাস বাদে দেখবেন আপনার আকাঙ্ক্ষিত পরিবর্তন বা পেশেন্টের আকাঙ্ক্ষিত পরিবর্তন তার মধ্যে দেখা দিচ্ছে। মোটামুটি এই কথা বলার উদ্দেশ্য কি? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্রথম মাসে অত্যন্ত মেডিসিনটা কাজ শুরু করেছে কিনা, বা মেডিসিনটা সঠিকভাবে ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করতে পেরেছে কিনা, এটা কনফার্ম করা। আপনাকে আর কিছুই কনফার্ম করতে হবে না, শুধু এটা দেখতে হবে যে ফার্স্ট মেডিসিন দেওয়ার পরে ফার্স্ট ফলো আপে আপনাকে দেখতে হবে যে মেডিসিনটা ঠিকঠাক মতো জায়গাতে করতে পেরেছে কিনা, ঠিকঠাক মতো স্টিমুলেট করতে পেরেছে কিনা, কাজ শুরু করতে পেরেছে কিনা, নাকি না এটা কোনো মেডিসিন নয়, ক্লোজ মেডিসিন বা অথবা ভুল মেডিসিন। এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনাকে এতগুলো পাপড় বেলতে হবে। যেহেতু পেশেন্ট হচ্ছে সিক্রেটিভ টাইপের, তাই সে সবকিছু ওপেনলি বলার জন্য প্রস্তুত নয় বা সে পারবে না, তার দ্বারা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, দায়িত্ব আপনার। ব্যাপারটা বোঝা গেছে? তো এই ধরনের পেশেন্ট আপনাদের কাছে অনেক আসতে পারে, যারা হচ্ছে কি রাইট ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করতে পারবে না, আপনাকে বুঝে নিতে হবে। যেমন ফুজান, এটা মিওর, ডক্টর কেন্ট পর্যন্ত স্বীকার করছেন যে এই সমস্ত সিক্রেটিভ বা নন কমিউনিকেটিভ ব্যক্তিদের কেস নেওয়া এবং তাদেরকে আরোগ্য করা যথেষ্ট পরিমাণে কঠিন কাজ, রাইট? আর বিশেষ করে সেটা যদি একটা ডিজিজের একটা অংশ হয়, পার্ট অফ ডিজিজ হয়, যেমন ধরেন সিক্রেটিভ, সাসপিসিয়াস, হ্যাঁ এই সমস্ত ধরনের বান্দা যারা আছে, যারা খুবই সন্দেহযুক্ত, আল্লাহ, হ্যাঁ ইভেন এমনও রুব্রিক্সও আছে
যে পেশেন্ট সবসময় মনে করে যে তার হোমিওপ্যাথিক ওষুধ অ্যান্টিডোট হয়ে গেল না তো, ফিয়ার অফ অ্যান্টিডোট হোমিওপ্যাথি এরকম একটা রুব্রিক্স আছে, অ্যান্টিডোট অফ মেডিসিন, সে তার হোমিওপ্যাথিক মেডিসিনকে অ্যান্টিডোট করে বসলো কিনা, এরকম অনেক ধরনের সাসপিসিয়াস সিক্রেটিভ। আবার কিছু কিছু ব্যক্তি আছে খুবই ম্যানুপুলেটিভ নেচারের মেডিসিন আছে, সরি কিছু কিছু মেডিসিন আছে খুবই ম্যানুপুলেটিভ টাইপের, মানে হয় কে নয় আর নয় কে ছয় দেখাবার মাস্টার। অ্যাকচুয়ালি যখন এটা তাদের লাইফকে হ্যাজার্ড কন্ডিশনের মধ্যে ফেলবে তখন ইট ইজ এ পার্ট অফ ডিসিজ, আর যখন সেটা লাইফকে হ্যাজার্ড কন্ডিশনে ফেলবে না, অর্থাৎ তার জীবনযাত্রা কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না এই সমস্ত স্বভাব বা বৈশিষ্ট্য, তখন ইট ইজ এ ট্রেটস, অর্থাৎ তার ইমোশনালি মেকআপ। তো ডক্টর কেন্ট প্লাম্বাম এক ধরনের মহিলা, হিস্টেরিক মহিলার কথা আলোচনা করে মেটালিকামের মধ্যে যে কিনা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল। ডক্টর কেন্ট describe a similar case in his Materia Medica about Plumber metallicum, where a woman in kind of hysterical state pretend to be sick when in company. সে সদা সর্বদাই নিজেকে অসুস্থ প্রমাণ করার চেষ্টা করত মানুষের সামনে, যখন সে তার আর সমব্যথী বা তার সঙ্গী কাউকে পাইতো তাদের সামনে নিজেকে অসুস্থ জাহির করার চেষ্টা করত। তাই তো এরকম মেন্টালিটি যুক্ত অনেক মহিলাই আছে। পালসেটিলা তো তার মধ্যে যদি সিকনেস না থাকেও সে নিজেকে সিকনেস। আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের কথা বলি, যারা হচ্ছে কি নিজেকে প্রচন্ড অসুস্থ, মানে ডাক্তারের অ্যাটেনশন, বিশেষ করে পালসেটিলা এই ধরনের কাজ বেশি করে, ডাক্তারকে তার কষ্টের কথা এত বেশি পরিমাণে বলে যে ডাক্তার যেন সদয় হয়ে তাকে দ্রুত সুস্থ করে দেয়, দ্রুত ওষুধ দেয়, বিকজ তার মধ্যে কনসোলেশনের ডিজায়ার আছে এবং কনসোলেশন এমএল আছে, কনসোলেশন তার চাই, কনসোলেশন এমএল, হ্যাঁ পালসেটিলা। তো এই সমস্ত মেডিসিনরা ডাক্তারের কাছে এসে অনেক বেশি পরিমাণে, যা তাদের সিকনেস আছে তার থেকে বেশি পরিমাণে নিজেকে সিক প্রমাণ করার চেষ্টা করে। এই দিক থেকে একটা মারাত্মক একটা মেডিসিন হচ্ছে ভেরেট্রামেলবাম। ভেরেট্রামেলবাম তো নিজেকে ঈশ্বরের দূত পর্যন্ত প্রমাণ করার চেষ্টা করে ভেরেট্রামেলবাম। এই ভেরেট্রামেলবামের একটা কেসের কথা আমার মাস্টার ডক্টর পবন পান্ডে স্যার উল্লেখ করেছিলেন, যে একজন বয়স্ক লোক, সে হচ্ছে কি একটা রিপোর্ট নিয়ে এসছে এবং রিপোর্টের মধ্যে পরিষ্কার ভাবে একটা ডিজিজের কথা লেখা আছে, ধরেন লিভারের মধ্যে বয়েলস আছে, কিছু আছে। তো সে তখন রিপোর্টটাকে নিয়ে বলতে, ডাক্তার কোথায় আছে, কোথাও তো না, আমি একদম ঠিক আছে, হ্যাঁ রাইট দ্যাট, এরকম প্রিটেন্ড করার চেষ্টা করছে যে সে অন্ধ, সে দেখতে পায় না, রাইট, প্রিটেন্ড করার চেষ্টা করে সে ব্লাইন্ড, সে সিক, এরকম টাইপের ভেরেট্রামেলবামেরও একটা মেন্টালিটি বা মানসিকতা আছে। তো ডক্টর কেন্টের ক্ষেত্রে প্লাম্বার মেটালিকামের একজন মহিলা এরকম টাইপের নিজেকে সবসময় সিক প্রমাণ করার চেষ্টা করত যখনই সে তার আত্মীয় স্বজনের মধ্যে থাকতো। তো এরকম টাইপের টুইস্টেড করা সিক্রেটিভ টাইপ পেশেন্ট আমাদের ক্লিনিকে অনেক আসে না, যারা আমাদের কাছে বেশি পরিমাণে তাদের অসুস্থতার থেকে বেশি পরিমাণে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, এই উদ্দেশ্যে, কোনো খারাপ উদ্দেশ্য নয়, যে তারা ডাক্তার যেন তাকে সঠিকভাবে ট্রিট করে, দ্রুত সুস্থ করে, আরো দ্রুত আরাম দেয়, এরকম প্রিটেন্ড করার চেষ্টা করে। তো এই সমস্ত টুইস্টেড কেসগুলোকেও ঠিক করা যথেষ্ট পরিমাণে কঠিন কাজ। তাহলে মোটামুটি এই পর্যন্ত আলোচনায় আমরা কি বুঝলাম, যে হোমিওপ্যাথিক ডাক্তারকে খুব সতর্ক থাকতে হবে, তারা কোনো প্রকারের মিসলিড হবে না, বাস্তব ঘটনাটাকে যেন সে পর্যবেক্ষণ করতে পারে যে অ্যাকচুয়ালি আমার মেডিসিন রোগীর মধ্যে কি পরিবর্তন আনতে পেরেছে, এই পর্যন্ত 1 মাসের মধ্যে রোগীর মধ্যে কি ধরনের পরিবর্তন আনতে চেয়েছে সেটা বাস্তবভাবে দেখার জন্য যা কিছু টেকনিক অবলম্বন করতে হয় আপনাকে করতে হবে, শুধু রোগীর কথার উপর নির্ভরশীল থাকলে হবে না। এটা কোন ক্ষেত্রে, নন কমিউনিকেটিভ পেশেন্ট বা যারা একটু ওভার অ্যাক্টিং করে সেই রকম পেশেন্টদের ক্ষেত্রে, নন কমিউনিকেটিভ বা ওভার অ্যাক্টিং করে যারা, সে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আপনার নিজের চোখ খোলা রাখতে হবে যাতে মিসলিড আপনাকে যেন না করতে পারে। এই পর্যন্ত কথার উদ্দেশ্য হচ্ছে এটা, এই পর্যন্ত যা বললাম 1 লাইন এটা।
এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? এইবারে আসেন ওকে, এইবারে আসেন একটু অন্য ধরনের আলোচনা। এবারে এখন এই যে মিসলিড করার প্রবণতা, রাইট, এই যে মিসলিড করে বা রিজার্ভ টাইপের কোনো কথাই বলতে চায় না, অথবা সিক্রেটিভ টাইপের তার নিজস্ব পার্সোনাল ইমোশন কোনো কিছু শেয়ার করতে চায় না, এটা কি? এটা কি পার্ট অফ ডিজিজ? এটাকে সিমটম হিসেবে কাউন্ট করতে হবে কি করতে হবে না? ডক্টর ভিতুল কাসের উত্তর কিন্তু এখানটায় দুই রকম টাইপের হতে পারে। এটা পার্ট অফ ডিজিজ। তাহলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই যে রিজার্ভনেস বা এই যে সিক্রেটিভ টেন্ডেন্সি, যেমন বেরেট্রাম অ্যালবামের কথা বললাম, পালসাটিলা কথা বললাম, এগুলো অলরেডি একটা সিমটমস। যখন সেটা অতিরিক্ত পরিমাণে হবে, তীব্রভাবে হবে এবং ডাক্তার পরিষ্কারভাবে বুঝতে পারবে, তখন এটা সিমটমস। এবং এগুলা মেন্টাল ইমোশনাল সিমটমস, রাইট? এটা কোন ধরনের রোগীর মধ্যে বেশি দেখা দিতে পারে? লোয়ার লেভেল অফ হেলথ এর মধ্যে বেশি দেখা দিতে পারে। কেন? বিকজ অর্গানিজম অলরেডি ব্যালেন্স হারিয়ে ফেলেছে এবং ডিস্টারবেন্সি অনেক ডিপে চলে গেছে এবং মেন্টাল ইমোশনাল প্যাথোলজি স্টার্ট হয়ে গেছে। যখন দেখা যায় রোগী আগে ভালো ছিল, আগে খুবই ওপেন মাইন্ডেড ছিল, কিন্তু এই 5-10 বছর রোগের পর থেকে পেশেন্টের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, সে কোনো কিছু ভালো করে বলে না, মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে, সন্দেহ করে, নিজেকে খুব বেশি টাইপের কি হয়ে গেছে, খুব বেশি টাইপের প্রোটেক্টিভ হয়ে গেছে পেশেন্ট। হ্যাঁ, এরকম টাইপের ঝামেলা হলে তখন এটা ডিপ মেন্টাল ইমোশনাল প্যাথোলজি। তাহলে এটা ডিপ টাইপের মেন্টাল ইমোশনাল প্যাথোলজি হতে পারে, আবার নাও হতে পারে। এটা পেশেন্টের একটা ট্রেটস বা একটা মেন্টাল ইমোশনাল মেকআপ হতে পারে। বাট ডিয়ার ফ্রেন্ডস, এখন যদি বলি যে এই ধরনের এই যে নন কমিউনিকেটিভ পার্সোনালিটি, এটা কি শুধুমাত্র গ্রুপ সি বা ডি এরকম নন কমিউনিকেটিভ যেটা আছে সেটা কি কেবলমাত্র হচ্ছে কি গ্রুপ সি বা গ্রুপ ডি এর মধ্যে আমরা দেখতে পাবো? অন্য কোনো মানে হায়ার লেভেল অফ হেলথে কি দেখতে পাবো না? এই প্রশ্নের উত্তর বলা হচ্ছে যে নন কমিউনিকেটিভ অর্থাৎ রিজার্ভ পার্সন, সিক্রেটিভ বা টুইস্ট করা বান্দা, তো এরা শুধুমাত্র যে গ্রুপ ডি বা গ্রুপ সি তে থাকবে অ্যাকচুয়ালি তা নয়। অল লেভেল অফ হেলথ এর মধ্যে এ তে থাকতে পারে, বি তেও থাকতে পারে, সি তেও থাকতে পারে, বিকজ ইট ইজ এ ট্রেডসও হতে পারে, তাই না? তাহলে যারাই হচ্ছে সিক্রেটিভ টাইপের হবে, নন কমিউনিকেটিভ টাইপের হবে, তারাই যে তাদের স্বাস্থ্যের অবস্থা যে খুবই খারাপ, তারা যে গ্রুপ ডি পেশেন্ট, এটা ঠিক নয়। এটা আমরা অল মানে এরকম ক্যারেক্টারিস্টিক ট্রেস আমরা সব লেভেলের মধ্যে পাইতে পারি। ব্যাপারটা বুঝছেন? তাহলে সেক্ষেত্রে যারা হায়ার লেভেল অফ হেলথ আছে সেটা বেশিরভাগ ইমোশনালি মেকআপ হয়, আর যেখানটায় প্যাথোলজি অলরেডি শুরু হয়ে যায় সেখানটায় দেখা যায় যে এটা নিম্ন স্বাস্থ্যের অধিকারীদের মধ্যে বেশি দেখা যায়। পেশেন্টকে ঠিক করা আরো বেশি ঝামেলার ব্যাপার হয়ে যায়, কেননা তখন সেটা একটা ডিপ সমস্যা, একটা গভীর সমস্যা। তো যখন প্যাথোলজিক্যাল স্টেজে হবে তখন কিন্তু এটা ইন্টারফিয়ার করবে তার লাইফের মধ্যে, ইন্টারফিয়ার করে তার সম্পর্ক, রিলেশন, তার যে পার্সোনালিটি, সেগুলোর মধ্যে অনেক নেগেটিভ ইস্যু চালু করবে, নেগেটিভিটি ইস্যু। অর্থাৎ দেখেন, দান করা তো কোনো একটা সহজ এক্সাম্পল দিয়ে বলি, হ্যাঁ, দান করা তো খারাপ ব্যাপার নয়। দানী ব্যক্তি প্রত্যেকের ভালোবাসার পাত্র এবং আল্লাহরও ভালোবাসার পাত্র, আমরা সবাই জানি। কিন্তু এখন যদি সেই ব্যক্তি এত বেশি দানী হয় যে মায়ের ওষুধ কিনতে গিয়ে সে অন্য একজনের, যদি হার্টের ওষুধ ধরেন, হার্টের ওষুধ কিনতে গিয়ে সে যদি সেই টাকা দিয়ে অন্য কারো চাল কিনে দেয়, ঘরে খাওয়ার চাল বা শাকসবজি, মাছ বাজার করে দেয়, অন্যের বাড়ির বাজার করে দেয়, সেটা কি সুস্থকর দান করা বলা হবে নাকি না অসুস্থকর? আপনারা বলেন। যদি দেখা যায় যে অল্প কিছু টাকা আছে যেটা দিয়ে সে তার ছেলে ডাক্তার দেখাবে, এখন একজন ভিখারি এসে হাত পেতেছে, সে পুরো টাকাটাই দিয়ে দিয়েছে,
এটা কি সুস্থ মেন্টালিটি না অসুস্থ মেন্টালিটি বলেন? এটা কি প্যাথোলজি না কিনা নন প্যাথোলজি? স্যার এখানে দান করা তো প্যাথোলজি। এটা ইট ইজ প্যাথোলজি, ঠিক সেরকম টাইপের ব্যাপারটা। আমি সিক্রেটিভ আছি, আমি মানুষজনের সঙ্গে অতটা মিশি না, আমি নিজের বাড়িতে থাকি, পড়াশোনা করি, একটু একটু ভিডিও গেম খেলি, একটু হাঁটাহাঁটি করি একা একা, তো আমি সুস্থ আছি। তো আমার এক্ষেত্রে আমার যে সিক্রেটিভ নেচার, ইট ইজ নট এ প্যাথোলজি, ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমার যদি আমার দানশীলতা যদি আমার ঘরের মেম্বারদের যে ক্ষতি করে দেয়, আমার ছেলের বা আমার মায়ের আমি ক্ষতি করে দিলাম, দেন ইট ইজ এ প্যাথোলজি। ঠিক সেরকম টাইপের সিক্রেটিভ নেচার অনেক সময় প্যাথোলজি হতে পারে, তখন সেটা বেশিরভাগ লোয়ার হেলথের দিকেই যায়। তো সেই সমস্ত কেসগুলোকে ঠিক করা আরো বেশি ঝামেলার ব্যাপার। সেক্ষেত্রে পেশেন্ট ভালো মতো কমিউনিকেটই করতে পারে না, তার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, তার মেন্টাল ইমোশনালি ব্যাপারগুলো কতটুকু ডেভেলপ করলো, কতটুকু ব্যালেন্স হলো, কতটুকু আগের থেকে ভালো বোধ করছে, সেই ব্যাপারগুলো অবজার্ভ করা আরো কঠিন ব্যাপার। এটা গেল। তাহলে আমরা দেখলাম আজ এই পর্যন্ত যেটা আলোচনা করলাম, আমরা দেখলাম যে এই ধরনের রিজার্ভ নেচার আমরা যে কোনো গ্রুপ অফ হেলথের মধ্যে আমরা পাইতে পারি। তবে প্যাথোলজিক্যাল স্টেটটা আমরা বেশিরভাগ লোয়ার লেভেলে দেখতে পারি, ঠিক আছে? যদিও হায়ার লেভেলেও দেখা যেতে পারে, কিন্তু লোয়ার লেভেলে বেশি, কোনো কিছু ফিক্সড নয়। আচ্ছা, এখন আরেকটা ভুল যে ব্যাপার, আরেকটা ভুল সিদ্ধান্তের ব্যাপার, সেটা এই প্রসঙ্গে আমরা জেনে নেবো। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে এর থেকে আরেকটা মিথ ক্রিয়েট করে যে যত মেন্টাল প্যাথোলজি আছে, সবই লোয়ার লেভেল অফ হেলথে দেখা দেবে। এটা একটা ভুল সিদ্ধান্ত বা ভুল ব্যাপার। বাস্তবে এরকম দেখা যায় না। যত মেন্টাল প্যাথোলজি সব লোয়ার লেভেলে দেখা দেবে, এটা একটা ভুল সিদ্ধান্ত। ঠিক সেরকম টাইপের শুধু লোয়ার লেভেলে যে শুধু মেন্টাল প্যাথোলজি দেখা দেবে, লোয়ার লেভেল অফ হেলথের মধ্যে, হ্যাঁ, যাদের স্বাস্থ্যের কোয়ালিটি খারাপ, তো লোয়ার লেভেলের মধ্যেই যে শুধুমাত্র মেন্টাল প্যাথোলজি দেখা যাবে, হ্যাঁ, এটাও ভুল সিদ্ধান্ত। অ্যাজ এক্সাম্পল, কোনো একটা পেশেন্ট, এরকম গ্রুপ ডির পেশেন্ট যার অবস্থা সিরিয়াস, যে মৃত্যু মুখে পতিত, এরকম একটা গ্রুপ ডির মধ্যে কোনো ধরনের মেন্টাল ইমব্যালেন্স নাই, মেন্টাল ইমোশনালি প্রবলেম তার মধ্যে নাই, এরকম পেশেন্টও ভরি ভরি আছে। মেন্টাল ইমোশনাল কোনো কিছু প্রবলেম নাই, তার সমস্ত ডিস্টারবেন্সি যেটুকু আছে সব কিছু ফিজিওলজিক্যাল স্টেজে, ফিজিওলজির মধ্যে আবদ্ধ আছে, অর্থাৎ শারীরিক সমস্যার মধ্যে। দেখা যাচ্ছে লিভারে বিরাট ধরনের ক্যান্সার হয়ে গেছে, বা তার হার্টের মধ্যে প্যাথোলজি দেখা দিয়েছে, হার্টের ভলিউম ভালভ নষ্ট হয়ে গেছে, অথবা তার কিডনি নষ্ট হয়ে গেছে, সে মৃত্যু মুখে পতিত হয়েছে, অথবা তার বোনস গুলোর মধ্যে ডিজেনারেশন হয়েছে, হ্যাঁ, তার ভাইটাল অর্গান গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ বান্দার মধ্যে কোনো ধরনের মাইল্ড সিমটমস ডেভেলপ করে নাই, তার মাইন্ড একদম ওকে আছে, তার ইমোশনাল লেভেল একদম সুস্থ আছে। অর্থাৎ এখান থেকে ডক্টর ভিতুল কাস বলতে চেয়েছে যে আমাদের কখনো ফিক্সড হওয়া যাবে না, এরকম বাস্তবে উদাহরণ নাই যে মেন্টাল ইমোশনাল শুধুমাত্র গ্রুপ ডির মধ্যেই দেখা দেবে, এরকম ব্যাপার না। যে কোনো রোগ, আমার ডক্টর সায়েন্সের বলেন যে কোনো রোগ, যে এবং ডক্টর ভিতুল কাসে বলেন যে কোনো স্টেজের মধ্যে ডেভেলপ করতে পারে। এবারে কোন জায়গার মধ্যে ডেভেলপ করতে পারে, যেখানটায় পেশেন্ট বেশি সাসেপ্টেবল, অর্থাৎ যে অঙ্গটা তার বেশি দুর্বল জন্মগত ভাবে, হেরিডিটি ভাবে, বা যে অঙ্গ তার দুর্বল, সেই জায়গাটায় পেশেন্ট বেশি আক্রান্ত হয়। ধরেন জন্মগত ভাবে আমার নার্ভের একটু বেশি সমস্যা আছে হেরিডিটিক্যালি ভাবে, বা আমাদের দেখা যাচ্ছে বংশের মধ্যে লাংসের টিবি টাইপের, মানে রক্ত ওঠা টাইপের কিছু ডিজিজ আছে, মানে হেমারেজিক ডায়াথিসিসের আমাদের ফ্যামিলির মধ্যে আছে। তাহলে সেই লাইনটা আমার দুর্বল। যখনই একটা এক্সটার্নাল বা ইন্টারনাল স্ট্রেস দেখা দেবে, তখন ওই ব্লাড কি বলে
ব্লাড সার্কুলেশনের মধ্যেই কোনো একটা ডিস্টার্ব হবে আমার, বা আমাদের বংশের মধ্যে দেখা যাচ্ছে যে কি বলে ওই টিউমার টাইপের বা সাইকোটিক টাইপের ডিজিজ বেশি আছে। হ্যাঁ, তো আমার দেখা যাচ্ছে সাইকোটিক টাইপের মানে গ্রোথ ইস্যু আছে, ওভার গ্রোথ টেন্ডেন্সি আছে। তাহলে দেখা যাবে কোনো একটা স্ট্রেস বা কোনো একটা ঝামেলার মধ্যে পড়ার পরে যখন আমার এনার্জি লস করবে অর্গানিজম, তখন সেই লাইনটা দুর্বল হবে। কারণ এমন হয় আমরা দেখি না কিছু কিছু পেশেন্টের ডান দিকে সব রোগ, কোনো কোনো বাম দিকে, তাহলে ডান দিকে সাসেপ্টিবিলিটি বেশি ছিল, যেমন লাইকোপোডিয়াম। তো লাইকোপোডিয়ামের রোগী যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে সেখানটায় তার ডান অর্গান গুলো বা পস্টিকাম, তার ডান অর্গান গুলো বাম অঙ্গের থেকে বেশি পরিমাণে দুর্বল, সেই কারণে সাসেপ্টিবিলিটি ওখানটায় বেশি। ঠিক সেরকম টাইপেরই ব্যাপার এখানটায় দেখা যায়, যে ঠিক সেরকম টাইপের ব্যাপার লেভেল, কিছু মেন্টাল লেভেলে তারা স্ট্রং আছে, সেই জায়গার মতো সবকিছু তা নাই হেরিডিটি ভাবে বা অর্জিত ভাবে। তাহলে সমস্ত ডিজিজের সেন্টার হবে তার পুরো বডি। এক্ষেত্রে তার বডি দুর্বল, তার বডির মধ্যে বেশি প্যাথোলজি। প্যাথোলজি কোন জায়গায় দেখা দেবে সেটা তার সাসেপ্টিবিলিটির উপর ডিপেন্ড করবে, যে কোন অঙ্গ বেশি সাসেপ্টিবল এবং কিছু বেশি সাসেপ্টিবল। ব্যাপারটা বোঝাতে পারলাম? খুব জটিল ব্যাপার ছিল অ্যাকচুয়ালি। তাহলে রোগ কোন নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে আসবে না, এ বি সি ডি যে কোনো গ্রুপটা যে কোনো একটা নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করে সে জায়গায় যাবে, অ্যাকচুয়ালি তা নয়। ধরেন একটা মানুষের বেশি দুর্বল হচ্ছে তার হার্ট, তারপরে তার দুর্বল হচ্ছে লিভার, উপরওয়ালাই ভাবে বানায় যে, তারপরে তার স্কিন, তারপরে তার ধরেন মিউকাস মেমব্রেন। এখন ডিজিজ কিভাবে স্টার্টিং হয়? ডিজিজ প্রথম মিউকাস মেমব্রেনকে, কেননা এখানটায় ডিফেন্স মেকানিজম সবসময় চাইবে রোগ সবসময় বাইরের দিকে থাক। তো প্রথম মিউকাস মেমব্রেন আক্রান্ত করলো, তারপরে ধরেন স্কিন আক্রান্ত করলো, এখানটায় সাপ্রেশন পেল না, তখন ডিফেন্স মেকানিজম আর ব্যালেন্স করতে পারছে না, তখন ফের লিভারের দিকে গেল, লিভার থেকে আস্তে আস্তে হার্টের দিকে গেল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে এইভাবে যে অঙ্গ যেমন ভাবে দুর্বল, এর মাঝখানে যদি কারোর মাইন্ডটা দুর্বল থাকে, স্কিনের পরেই তার মাইন্ডের সাসেপ্টিবিলিটি, তখন স্কিন থেকে আর এগিয়ে না গিয়ে তখন ডাইরেক্ট মাইন্ডে চলে গেল, এরকম টাইপের। তো সাসেপ্টিবিলিটির উপরে ডিপেন্ড করে এবং ম্যাথেমের উপরে ডিপেন্ড করে যে বান্দার কোন অর্গান কখন এফেক্ট হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে গ্রুপ ডি মানেই যে তার মেন্টাল প্যাথোলজি থাকবে, এটা ধরে নেওয়া ভুল হবে। ক্লিয়ার? হতে পারে গ্রুপ ডি আপনি ধরতেন তার নন ইমোশনাল সবকিছু ঠিক আছে, সমস্ত সমস্যা ফিজিক্যালি। হ্যালো, এ পর্যন্ত বোঝা গেছে? তাহলে যে কোনো রোগ এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, যে কোনো গ্রুপে, আপার হোক আর লোয়ার হোক, যে কোনো গ্রুপে দেখা দিতে পারে। আমার ডক্টর লাস্ট একটা ওয়েবিনারে ছিলাম এবং সেখানটায় মাস্টার সায়েন্স এরও একটা লেকচার আছে যে গ্রুপ এ তেও ক্যান্সার দেখা দিতে পারে। ইয়েস, ক্যান্সার দেখা দিতে পারে, কিন্তু এই ক্যান্সার খুবই হালকা থাকবে, এত ডিপ থাকবে না, এবং কিছু অ্যান্টিসোরিক দু একটা মেডিসিন দিলেই এই ক্যান্সার ঠিক হয়ে গেল। এর মধ্যে অতটা পেইন, বেশিরভাগ মূলত পেইন থাকবে, কিন্তু অতটা ডিস্ট্রাকশন, সিফিলিটিক ডিস্ট্রাকশন বা সাইকোটিক যে বৃদ্ধি, গ্রোথ, হ্যাঁ, মেটাস্টেসিসের খুব বেশি প্রবণতা, এই সমস্ত গ্রুপে তুলনামূলকভাবে গ্রুপের পেশেন্ট হলে সেখানে সিফিলিটিক ট্রেডস খুব স্ট্রংলি হবে, সেখানটায় আপনি কন্ট্রোল করতে পারবেন। এগুলো বোঝা যাচ্ছে? হ্যালো, আমরা এর থেকে সিদ্ধান্ত পৌঁছালাম যে কোনো রোগ যে কোনো গ্রুপে দেখা দিতে পারে। এবারে লাস্ট একটা সিদ্ধান্ত, একটা হলে ক্লাস শেষ। ডক্টর বিতুল কাস বলেন এই যে কথাটা বলতেছে, এটা দুইটা পেশেন্টের ক্ষেত্রে দুই রকম হতে পারে। একটা হচ্ছে আপার গ্রুপ,
আর একটা হচ্ছে লোয়ার গ্রুপ, যাদের স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ, দীর্ঘদিনের রোগী। আপার গ্রুপ আর মেন্টাল মানসিক ডেভেলপমেন্ট। প্রথমে বলে নি আপার গ্রুপটার কথা। যদি পেশেন্ট আপার গ্রুপের মধ্যে হয়, অর্থাৎ গ্রুপ এ এবং বি অধিকারী হয়, আপার গ্রুপের মধ্যে হয়, সেক্ষেত্রে যদি পেশেন্ট স্বীকার করে কিছু মেন্টাল ইমপ্রুভমেন্টের কথা, যদি স্বীকার করে ছোট ছোট ইমপ্রুভমেন্ট, যে আগে মেজাজ ভালো থাকতো না, আগে খুবই কান্না পেত, কারো কথা সহ্য হইতো না, এখন ঠিক আছে, এখন অতটা লাগে না, দেন ইট ইজ রিয়েল ইমপ্রুভমেন্ট। রিয়েল ইমপ্রুভমেন্ট ব্যাপারটা বুঝছেন? ইমপ্রুভমেন্ট, রাইট? তাহলে এখানটা যদি স্মল চেঞ্জেস অফ দ্য মেন্টাল ইমোশনাল প্ল্যানে হয়, তাহলে এটা ফার্স্ট যদি হয়, তাহলে পরবর্তীকালে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে ফিজিক্যাল সিমটমস গুলো ধীরে ধীরে এটা এটা রিয়েল ইমপ্রুভমেন্ট, এবং ফিজিক্যাল সিমটমস গুলো এর সাথে সাথে উন্নতি লাভ করবে। মেন্টাল ইমপ্রুভমেন্ট হলে আপার লেভেলে, তখন ফিজিক্যাল সিমটমস গুলোতেও এক ধরনের ইমপ্রুভমেন্ট দেখা দেবে ধীরে ধীরে। কিন্তু এই ঘটনাটা কিন্তু লোয়ার লেভেলতে, যাদের মধ্যে সিভিয়ার ফিজিক্যাল প্যাথোলজি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটার কোনো মূল্য নাই, যে সামান্য সামান্য মেন্টাল সিমটমস, মেন্টাল ইমোশনাল সিমটমস এর মধ্যে ইমপ্রুভমেন্ট লাভ করেছে। ধরেন একটা গ্রুপ ডি পেশেন্ট এবং তার মধ্যে যদি সিভিয়ার প্যাথোলজি থাকে, ফিজিক্যাল প্যাথোলজি, ফিজিক্যাল, তাহলে গ্রুপ ডির মধ্যে যদি কোনো ফিজিক্যাল ডমিনেন্ট প্যাথোলজি থাকে, জানলে বা কোনো ধরনের প্যাথোলজি, যেমন হার্টের প্রবলেম আছে, অথবা লিভারের মধ্যে মারাত্মক প্রবলেম আছে, হেপাটাইটিস আছে, তো এরকম গ্রুপ ডি পেশেন্ট আর ফিজিক্যাল প্রবলেম, আর সেক্ষেত্রে পেশেন্ট যদি স্বীকার করে যে তার ছোট ছোট মেন্টালি উন্নতি হয়েছে, মানসিক উন্নতি, ইমোশনাল উন্নতি, যে আগের থেকে মুড একটু ভালো আছে, আগের থেকে চিড়চিড়ে স্বভাবটা কম, চিড়চিড়া ভাব কম, আগের থেকে কান্নাকাটি কম, আগের থেকে হতাশা কম, আগের মতো হতাশা লাগছে না, মনে হচ্ছে আমি ঠিক হব, এরকম টাইপের কথা, এই যে ছোট ছোট কথাগুলো যদি বলে, এইগুলার কি কোনো ভ্যালু নাই, জিরো। কেন? বিকজ এখানটায় মূল সমস্যা হচ্ছে ফিজিক্যাল প্রবলেম হয়েছে, তাই না? এবং এখানকার ডিজিজ হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ, ঠিক? তো ডিজেনারেটিভ ডিজিজের ক্ষেত্রে এই যে সামান্য মেন্টালি ইমপ্রুভমেন্ট, এটা কোনো কিছুই নয়, ইট ইজ এ প্ল্যাসিবো এফেক্ট। এটা ডাক্তারের প্ল্যাসিবো এফেক্ট, যে আপনি এখানটায় অ্যাকচুয়ালি কোনো রিয়েল ইমপ্রুভমেন্ট হয় নাই, বা হোমিওপ্যাথিক কিওর সেট আপ হয় নাই। ডাক্তারের সংস্পর্শে এসে রোগী অনেকটা সতেজ অনুভব করতেছে, যে এতদিন বাদে একটা ভালো ডাক্তারের হাতে পড়ছি, অর্থাৎ ডাক্তারের আও ভাও হেন তেন তার মধ্যে একটা পজিটিভ এফেক্ট দিয়েছে, সেই কারণে সে কিছুটা ভালো বোধ করছে। তাহলে এই ক্ষেত্রে যদি রিয়েল ইমপ্রুভমেন্ট যদি হয়, তাহলে সেটা দেখা যাবে ফিজিক্যাল ইমপ্রুভমেন্টের মাধ্যমে। যে পেশেন্ট সিভিয়ার হার্ট অ্যানজাইনা পেক্টোরিসের যন্ত্রণায় অস্থির হইতেছে, এইটা যদি প্রথমে না কমে, আর 2-4টে যদি মুড ভালো হওয়ার ঘটনা যদি থাকে, দ্যাট ইজ নট রিয়েলি কোনো কিছু হয়েছে, এটা বোগাস মেডিসিন, এটা একদম টোটালি ফেল মেডিসিন। কিছুদিন বাদেই মানে ডাক্তার অনুভব করবে যে অ্যানজাইনা বা হার্টের প্যাথোলজি আরো 1 ডিগ্রি বাইরে গেছে, অর্থাৎ 2nd ডিগ্রিতে চলে গেছে, অর্থাৎ ডিজিজ প্যাথোলজি আরো সামনে অগ্রসর হয়েছে। কিন্তু যেখানটায় আপার লেভেল অফ হেলথ আছে, সেটা কিন্তু ঘটনা আলাদা। কেন আলাদা? কারণ হচ্ছে এখানটা একটা মাল্টি সূক্ষ্ম সিদ্ধান্ত, এটা যে সমস্যা যেটার উপর আপনার প্রেসক্রিপশন হয়েছে, কিনোট, আপনি যেটাকে ফোকাস করে মেডিসিন দিয়েছেন, কেননা গ্রুপ ডি তে ফিজিক্যাল ইমপ্রুভমেন্টই আমরা চাই একটা অ্যামেলিয়েশন হোক, আমরা চাই প্যালিয়েশন। তো প্যালিয়েশন চাই, কেননা গ্রুপ ডি তে সারাবার মতো কিছুই নাই, সবকিছু ডিস্ট্রাকশন হয়ে গেছে। তো সেখানটায় প্যালিয়েশন যদি না হয়, মূল ব্যাপার থাকে যে ডিজিজ যেটা প্যাথোলজি অগ্রসর হইতেছে খুব দ্রুত গতিতে এবং রোগীর জীবন নিয়ে নেবে, সেই প্যাথোলজিতে কিছুটা ব্রেক দেওয়া, যাতে পেশেন্টের ভাইটাল ফোর্স উন্নত হয়, একটু এনার্জি সেভ হয়, পরবর্তীকালে যাতে পেশেন্ট একটা ভালো লাইফ লিড করতে পারে, এই উদ্দেশ্যে আমার মেডিসিন দেওয়া। সেক্ষেত্রে মেন্টাল প্যাথোলজিতে উন্নতি নিয়ে আমি কি করব? পেশেন্ট যদি রাত দিন যন্ত্রণায় কাতরাইতে থাকে,
এটা বুঝছেন? তো সেক্ষেত্রে এটা কোনো উন্নতি নয়, এটা অবনতি। এটা কিছুদিন বাদেই দেখা যাবে যে আগের একটা অবজারভেশনের সঙ্গে এটা ম্যাচ করতেছে, 6 কি 7 এরকম হবে, যে যেখানটায় দেখা যাচ্ছে যে এখানটায় আমাদের গ্রুপ ডি তে করণীয় কিছুই থাকে না। আমাদের গ্রুপ ডি তে পেশেন্টের শুধুমাত্র জীবনের মান উন্নত হয়, যাতে ব্যথা যন্ত্রণা পেন একটু কম থাকে, রোগী একটু ভালো মতো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, সেই নির্দিষ্ট মেডিসিন দেওয়া হয়। সেখানটায় ঘন ঘন ঔষধ চেঞ্জ হয়, ঘন ঘন রিপিটেশন হয়। সেখানটায় কোনো স্ট্রং সিমটমস এর উপরে মেডিসিন যেতেই পারে না, সবকিছু ধোঁয়াশা থাকে, অন্ধকার আচ্ছন্ন থাকে। সেখানটায় ঔষধ দেওয়ার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে প্যালিয়েশন। তাহলে সেখানটায় যদি মেন্টাল সিমটমস এর ইমপ্রুভমেন্টে আমি কি করব, যেখানটায় ডিজিজ প্যাথোলজি হচ্ছে কি সব থেকে বড় বিষয়, সেটাকে আটকানো, ডিজিজ প্যাথোলজিকে আটকানোই গ্রুপ ডি তে মেইন টার্গেট থাকে। প্যাথোলজি কেমনে আটকানো যায়, তাহলে সেখানে যদি প্যাথোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হয় তবে উন্নতি হয়েছে ধরা হইব। কিন্তু আপার লেভেলের ব্যাপার আলাদা, সেখানে মেন্টাল ইমপ্রুভমেন্টের পরে এমনি ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট দেখা দেবে। সেখানটায় ডিজিজ প্যাথোলজি এত বড় বিষয় নয়, সেখানে ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেলের উন্নতি আমরা আশা করি। তাহলে আপার গ্রুপের আমাদের টার্গেট থাকে আলাদা, যে আমাদের সেই আপার গ্রুপের মেইন টার্গেট থাকে মেন্টাল এবং ফিজিক্যাল ইমপ্রুভমেন্ট। ফিজিক্যাল বলতে ফিজিওলজিক্যাল জেনারেল, ঘুম, খিদা, এই সমস্ত ফিজিওলজিক্যাল পরিবর্তন। প্যাথোলজি, লোকাল অর্গানের প্যাথোলজি পরবর্তীকালে ঠিক হলেও হবে, কিন্তু এখানটায় মেইন টার্গেট হচ্ছে লোকাল প্যাথোলজি আগে ঠিক হতে হবে। লোকাল প্যাথোলজি টার্গেট হচ্ছে এটা। দুই জায়গায় দুইটা টার্গেট আমাদের, গ্রুপ ডি তে আলাদা টার্গেট আলাদা রেজাল্ট, আর গ্রুপ এ বি তে বা সি তে আমাদের আলাদা টার্গেট আলাদা করণীয়। তাহলে আজকে আমরা এই আলোচনার মাধ্যমে কি কি শিখলাম, যে পেশেন্ট দুইটা কোয়ালিটি আছে, আর একটা আমি সারমর্ম করে দিচ্ছি, যে একটা হচ্ছে কমিউনিকেটিভ, একটা হচ্ছে নন কমিউনিকেটিভ। নন কমিউনিকেটিভ হলে তার কথা সন্দেহজনক, আমাদের পুনরায় বিবেচনা করতে হবে যে সে কতটা ঠিক হইতেছে, সত্যিকারের কোনো উন্নতি হয়েছে কিনা। যদি আপার লেভেল অফ হেলথের অধিকারী হয়, তাহলে সেক্ষেত্রে ছোট ছোট চেঞ্জ তার মানে সেটা গুরুত্ব রাখে, তাহলে সেক্ষেত্রে আমরা মেডিসিনকে অফ করব, কিছুটা আরেকটু দেখবো সেই মেডিসিন আরো পরবর্তীকালে কি করতে পারছে। যদি গ্রুপ ডির পেশেন্ট হয় তাহলে কোনো কিছুই দেখার দরকার নাই, ওষুধ চেঞ্জ, সঙ্গে সঙ্গে মেডিসিন চেঞ্জ, কেননা আমাদের এখানটায় প্যাথোলজিক্যাল ইমপ্রুভমেন্ট অর্থাৎ লোকাল সিমটমস এর আরোগ্যটাই আমাদের এখানটায় মেইন। তাহলে এটাই হচ্ছে মূল করণীয় বিষয়। এবারে দ্বিতীয় ব্যাপার হইতেছে যে মেন্টাল প্যাথোলজি কোথায় দেখা দিতে পারে। মেন্টাল প্যাথোলজি যে কোনো লেভেলে দেখা দিতে পারে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, যে কোনো ক্ষেত্রে দেখা দেবে। মেন্টাল প্যাথোলজি যে শুধুমাত্র গ্রুপ ডি তে দেখা দেবে এমন কোনো ব্যাপার নয়, সেটা এ বি সি তেও দেখা দিতে পারে। তাহলে মেন্টাল প্যাথোলজি যে কোনো স্টেজে যে কোনো জায়গায় দেখা দিতে পারে, কোনো ফিক্সড নয়। বেশিরভাগ ধারণা করে যে সব মেন্টাল প্যাথোলজি গ্রুপ ডির মধ্যে আছে, অ্যাকচুয়ালি তা নয়। তো যে জায়গাটা বেশি সাসেপ্টিবল সেই জায়গায় রোগ আক্রান্ত হবে, অর্থাৎ আমার যে অঙ্গটা বেশি দুর্বল সেই জায়গাটা আগে নষ্ট হবে, সোজা কথা। ব্যাস এইটুকুই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় ছিল। এইবারে আমার আলোচনা এখানে শেষ। ম্যাডাম কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে শীতে সবাই জমে গেছে, শুধুমাত্র আপনি ছাড়া কেউ কথা বলতে পারছে না শীতের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিশু ম্যাম কে বলবো পরবর্তী ক্লাস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর ক্লাস এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকেন তাহলে একটু প্রশ্নটা করবেন। আজকের ক্লাস সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আজকের ক্লাস সম্পর্কে সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই। আসলে খুব ডিটেলস আলোচনা হয়েছে, খুব ছোট ছোট ব্যাপারগুলো সুন্দর মতো উঠে আসছে। তো কারো কোনো ক্লাস না থাকলে স্যার আমরা ক্লাসটা শেষ করে দেব। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। প্রত্যেককে শুভরাত্রি, ধন্যবাদ।
আন্তরিকভাবে আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস নেক্সট সেশনে দেখব ইনশাআল্লাহ। গুড নাইট, গুড হাফেজ।